রাজ্যে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূতাড্ডার আরও একটি নতুন এপিসোডে। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান খান। আজকে কিন্তু আপনাদের জন্য দুইটা বিশেষ ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের রাতটি আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। আজকে প্রথমে আপনারা শুনবেন আমাদের একজন লিসেনার, আমাদের একজন বন্ধু প্রথমবারের মতো আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়েছেন, আর তার নাম হচ্ছে তাসলিমা জাহান। আপনারা তাসলিমা জাহান আপুর লেখা পিশাচের নজর নামক একটি দুর্দান্ত কম্বো স্টোরি শুনতে যাচ্ছেন। মানে একটা স্টোরির মধ্যেই তিনটা ঘটনাই বেশ লোমহর্ষক। আশা করি আপনাদের বেশ ভালোই লাগবে। এরপর আপনাদের জন্য থাকছে আমাদের আরও একজন লিসেনার। ইনিও প্রথমবারের মতোই আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়েছেন, আর ভাইটির নাম হচ্ছে রাকিব হাসান। তো আপনারা এরপর শুনতে যাচ্ছেন রাকিব হাসান ভাইয়ের লেখা কাফন চুরির একটা দুর্দান্ত রহস্যময় ভয়ঙ্কর ঘটনা। আশা করছি সব মিলিয়ে আজকের রাতটি আপনাদের বেশ ভালো কাটতে চলেছে। তো মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com BHOOTADDA.STORIES@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর কথা বাড়াচ্ছি না, এবার সরাসরি চলে যাচ্ছি আজকের এপিসোডের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি তাসলিমা জাহান আপুর লেখা পিশাচের নজর নামক সেই দুর্দান্ত ঘটনাটি। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। ইমরান ভাইয়া ও ভূতাড্ডার সকল লিসেনার সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ভূতাড্ডার ঘটনা শুনলে অবশ্য খারাপ থাকার কথা না। আমি ভূতাড্ডার একজন লিসেনার। আমার বাড়ি ঝিনাইদহ। আমার নাম তাসলিমা জাহান। আমি একজন হাউসওয়াইফ। ভূতাড্ডার ঘটনাগুলো নিয়মিত আমি শুনি। শুধু আমি না, আমার হাজবেন্ডও অনেক পছন্দ করেন। আজকে আমি একটা ঘটনা শেয়ার করব। ইমরান ভাইয়া, আমি আগে কোথাও কখনো ঘটনা পাঠাইনি। এখানেই প্রথম ঘটনা শেয়ার করছি। তাই লেখার মাঝে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে। আপনি কষ্ট করে পড়বেন। আর আমার ঘটনাটা শেয়ার করলে অনেক বেশি খুশি হব। আজকে আমি ছোট তিনটা ঘটনা শেয়ার করব। দুইটা ঘটনা আমি শুনেছি আমার মায়ের কাছ থেকে, আর একটা ঘটনা আমার হাজবেন্ডের সাথে ঘটেছিল। আমি আর কথা না বলে ঘটনা শুরু করছি। এই ঘটনাটি ঘটেছিল আমার নানার সাথে। আমার মা আমার নানার একমাত্র মেয়ে, তাই আমার মা অনেক আদরের ছিল। আমার নানা মুদি দোকানের ব্যবসা করত। আমার নানার পরিবার আগে থেকেই অনেক ধনী। আমার মায়ের বয়স যখন 10-12 বছর, তখন নানার সাথে ঘটনাটা ঘটেছিল। ব্যবসায়ের কারণে নানাকে মাঝে মাঝে অনেক জায়গায় যেতে হতো। নানা মাঝে মাঝে অনেক রাত পর্যন্ত বাড়ি ফিরত। আমার নানার একটা মোটরসাইকেল ছিল। নানা সেই মোটরসাইকেল নিয়েই সবসময় যাওয়া আসা করত। নানাদের বাড়িটা ছিল গ্রামের মাঝে।
সেই সময় যাতায়াত ব্যবস্থা অনেক খারাপ ছিল। এক রাতের ঘটনা। নানা সকালবেলায় বাড়ি থেকে বের হয়, নানিকে বলে যায় তার আসতে নাকি দেরি হবে। নানি যেন খেয়ে ঘুমিয়ে যায়। নানা বাড়ি থেকে বের হয়ে যায়। নানা একটা জায়গায় যায়। সেখান থেকে আসতে নানার বেশ রাত হয়ে যায়। রাত তখন আনুমানিক ৯টা হবে। নানাকে বাড়ি যেতে হলে ২ কিলোমিটার একেবারে ফাঁকা রাস্তা পাড়ি দিতে হবে। এই ২ কিলোমিটার রাস্তায় কোনো বাড়িঘর নেই। রাস্তাটা মাটির। আর রাস্তার ২ পাশে ফসলি জমি। আর ঝোড় জঙ্গল দিয়ে ভরপুর। ফসলি জমির চেয়ে ঝোড় জঙ্গলটাই বেশি। রাস্তার পাশে আবার বড় বড় গাছ। এই রাস্তার মাথায় একটা বড় কবরস্থান। কবরস্থানের পর থেকেই বাড়িঘর। এই কবরস্থান নিয়ে অনেক ভয়ের ঘটনা প্রচলিত আছে। নানা সেদিন একা একা মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। নানা কিন্তু বেশ সাহসী মানুষ ছিলেন। নানা ৫ ওয়াক্ত নামাজও আদায় করতেন। দোয়া দরুদ অনেক কিছুই নানা জানতো। নানা মোটরসাইকেল নিয়ে সেই ফাঁকা রাস্তায় চলে আসে। মাটির রাস্তা হওয়ায় নানা ধীরে ধীরে মোটরসাইকেল চালাচ্ছিল। তখন সময়টা ছিল গরমকাল। আকাশে ভরা চাঁদের আলোয় সবকিছু একেবারে স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। অনেক দূর পর্যন্ত নানা দেখতে পাচ্ছিল। নানা তার মতো করে চলতে থাকেন। সেই সময় নানা রাস্তাটা অর্ধেক পার হয়ে আসে। এত সময় কোনো রকম সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ করে নানার মনে হলো তার মোটরসাইকেলের গতি অনেক কমে গেল। নানা তার মোটরসাইকেলের গতি বাড়িয়ে দেয়। কিন্তু না, গতি বাড়ে না। মনে হচ্ছে আস্তে আস্তে গতি আরো কমে যাচ্ছে। মোটরসাইকেলের গতি একেবারেই কমে যায়। কেউ সাইকেল নিয়েও যেন নানার মোটরসাইকেলের আগে চলে যাবে। নানা মোটরসাইকেল তখন থামান। তারপর নেমে চেক করেন কোনো সমস্যা হলো কিনা। নানা কোনো সমস্যা বুঝতে পারল না। নানা তখন আবারও মোটরসাইকেলে উঠে বসে। কিন্তু এবার বাধলো আরেকটা বিপত্তি। মোটরসাইকেল স্টার্ট নিচ্ছে না। নানা অনেক চেষ্টা করেও স্টার্ট দিতে পারল না। নানা অনেক বিরক্ত হন তখন। এই রাতের বেলায় নানা এখন কি করবে? মোটরসাইকেল ঠেলে নিয়ে যেতে হবে এখন। নানা আরো বেশ কিছু সময় চেষ্টা করার পর হাল ছেড়ে দেন। নানার শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে যায়। তখন নানা মোটরসাইকেলটা রাস্তার পাশে রেখে একটা গাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নেয়। সেখানে নানা কিছুটা সময় অপেক্ষা করে কোনো মানুষ আসে কিনা এর জন্য। কিন্তু ওই রাস্তায় সন্ধ্যার পর মানুষকে দেখা যেত না। খুব দরকার ছাড়া কেউ ওই রাস্তা দিয়ে যাতায়াত করতো না। কিন্তু নানার বাড়ি যাওয়ার রাস্তা এই একটাই। নানা বেশ কিছু সময় অপেক্ষা করে কিন্তু কোনো মানুষের দেখা পায় না। এদিকে আস্তে আস্তে রাত বাড়তে থাকে। তখন রাত 10টা বেজে গেছে। অমন অজপাড়া গ্রামে রাত 10টা মানে অনেক রাত। নানা তখন মোটরসাইকেল ঠেলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। নানা মোটরসাইকেল ঠেলে রাস্তা দিয়ে যাচ্ছে। ২-৩ মিনিট পর হঠাৎ করে নানার গরম লাগতে শুরু করে। এত সময় নানার এত গরম লাগেনি। নানা ভাবলো মোটরসাইকেল ঠেলে নিয়ে যাওয়ার জন্য তার গরমটা বেশি লাগছে হয়তো। নানা তখন আরো কিছুটা দূর এগিয়ে যায়। এবার নানা অনুভব করে তার পেছনে পেছনে কেউ যেন হেঁটে আসছে। নানা প্রথমে একটু সাহস পায়। ভাবলো যে মানুষটা আসছে তার সাথে গল্প করতে করতে চলে যাবে। কিন্তু নানার ধারণাটা ভুল ছিল। হঠাৎ করে নানা খেয়াল করে তার আশেপাশে অনেক মানুষ গুনগুন করে কি সব বলছে। কিন্তু নানা কোনো মানুষকে দেখতে পায় না। নানা এবারে ভীষণ রকম ভয় পেয়ে যান। কারণ তিনি স্পষ্ট মানুষের গুনগুন করার শব্দ পাচ্ছিলেন, কিন্তু নানা কোনো মানুষকেই দেখতে পাচ্ছেন না। নানা বুঝতে পারেন তিনি একটা বিপদে পড়তে যাচ্ছেন। নানা ভয় না পেয়ে শ্বাস ধরে রাখে। মনে মনে দোয়া দরুদ পড়তে শুরু করে। কিছু সময় পর সেই গুনগুন শব্দগুলো বন্ধ হয়ে যায়। নানা তখন জোরে জোরে যাওয়া শুরু করে। কিন্তু মোটরসাইকেল ঠেলে নিয়ে যেতে হচ্ছে জন্য নানা বেশি জোরেও যেতে পারছেন না। এবার নানা আরো বেশি ভয় পেয়ে যায়। নানার মনে হলো বেশ কিছু মানুষ তার পিছনে হেঁটে আসছে। তারা নিজেদের মধ্যে কথা বলাবলি করছে আর হাসাহাসি করছে। তারা কি ভাষায় কথা বলছিল নানা সেটা বুঝতে পারে না। নানা পিছনে ফিরে একবার দেখতে চান কারা তার পিছনে হেঁটে আসছেন। কিন্তু নানার তখন সাহস হয় না। তারপরও নানা সাহস করে আস্তে করে পিছনে তাকায়। তখনই নানা তার সাহস হারিয়ে ফেলে। নানা দেখেন
তার পেছনে প্রায় ২০ জন মানুষের মতো কালো কুচকুচে অভাব হেঁটে হেঁটে আসছে। সবার উচ্চতা ১০ ফুটের বেশি হবে। আর সবাই দেখতে ভীষণ রকম কালো। আর শরীর একেবারেই শুকনো। শরীরে মনে হয় কোনো মাংস নেই। তাদের চোখ দুইটা শুধু সাদা। চোখের মধ্যে মনি নেই। তারা নিজেদের মতো করে কথা বলছে। নানা বুঝতে পারে এরা সবাই জিন। এটা মনে হতেই নানার ভয় যেন আরো বেড়ে যায়। নানা তখন দোয়া দরুদ যা পারে সব করতে থাকে। নানা দোয়া দরুদ শুদ্ধভাবে পড়তেও পারছিল না। সেই অবয়বগুলো নানাকে মনে হয় দেখতেই পায়নি। তারা সবাই নানাকে পাশ কাটিয়ে চলে গেল। কিছু দূর যাওয়ার পর সেই অবয়বগুলো অদৃশ্য হয়ে যায়। চাঁদের আলোয় নানা অবয়বগুলোকে আর দেখতে পায় না। নানা তখন আরো জোরে হাঁটা শুরু করে। ভয়ে নানার শরীর ঘেমে একাকার হয়ে যায়। নানা আল্লাহকে ডাকছিলেন। হঠাৎ করে নানা দেখে তার থেকে ১০ হাত দূরে বিশাল বড় বড় বিড়াল দাঁড়িয়ে আছে। নানা তো বিড়ালগুলোকে দেখে আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ বিড়ালগুলোর চোখগুলো ছিল ভয়ঙ্কর রকম লাল, আর চোখ দিয়ে হালকা লাল আলো বের হচ্ছিল। রাস্তার মাঝে বিড়ালগুলো দাঁড়িয়ে যায়। বিড়ালগুলো রাগে যেন গোঙাতে থাকে। হঠাৎ করে বিড়ালগুলো পিছনে সরে যেতে থাকে। একটা সময় বিড়ালগুলো লাফ দিয়ে রাস্তার পাশে একটা গাছে উঠে যায়। নানা বুঝতে পারে না এটা কি হলো। এদিকে নানার শরীরেও আর চলছিল না। নানা ভীষণ ক্লান্ত হয়ে যায়। ভয় নানাকে যেন ঘিরে ধরেছে। তারপরও যেন নানা আল্লাহর নাম নিয়ে হেঁটেই চলেছে। নানা কত সময় ধরে হাঁটছে তিনি জানেন না। তার কাছে মনে হচ্ছে তিনি হেঁটেই চলেছেন, কিন্তু রাস্তা যেন শেষ হচ্ছে না। নানার বুকটা ভয়ে আবারও কেঁপে ওঠে, কারণ নানা বুঝতে পারে তিনি শুধু হেঁটেই চলেছেন, কিন্তু আগাতে পারছেন না। নানা তখন মাটির দিকে তাকিয়ে দেখেন তিনি মাটির থেকে ১ হাত উপরে শূন্যে ভেসে আছে। নানা মোটরসাইকেলটাও ধরে আছে। শূন্যের ওপর নানা আর তার মোটরসাইকেল ভেসে আছে। নানা এই দৃশ্য যখন দেখে তখনই নানা আল্লাহ বলে চিৎকার করে ওঠে। তখন নানা দেখে তার সামনে বিশ্বের মতো কালো অবয়ব দাঁড়িয়ে আছে। নানা অবয়বগুলোকে দেখে বুঝতে পারে একটু আগে নানা এদেরকেই দেখেছিল। নানার ভয়ের মাত্রা তখন যেন দ্বিগুণ বেড়ে যায়। এবার নানা ভয়ে কাঁপতে থাকে। সেই কালো অবয়বগুলো নানার দিকে এগিয়ে আসে। নানা তখন মোটরসাইকেল রেখে একটা দৌড় দেয়। অবয়বগুলোকে পাশ কাটিয়ে নানা বাড়ির রাস্তার দিকে দৌড়াতে শুরু করে। নানা চিৎকার করতে করতে দৌড়াচ্ছিল। কিছুটা সময় পর নানা সামনে কবরস্থানটা দেখতে পায়। নানা কবরস্থানের দিকে দৌড়াচ্ছে। হঠাৎ দেখে কবরস্থানের সামনে বিশাল বড় একটা অবয়ব দাঁড়িয়ে আছে, যার শরীরটা পাহাড়ের মতো। রাস্তার দুই পাশে ২টা পা দিয়ে দাঁড়িয়ে আছে সে। এখন নানাকে যেতে হলে সেই বিশাল অবয়বটার পায়ের নিচ দিয়ে যেতে হবে। সেই বিশাল অবয়বটার মাথাটা ছিল অনেকটা ছোট। ২টা চোখ যে ভয়ঙ্কর রকম লাল সেটা বোঝা যাচ্ছে। নানা তখন রাস্তা থেকে নেমে মাঠের মধ্যে দৌড় দেয়। তখন সেই বিষটার মতো কালো অবয়ব নানাকে তাড়া করতে থাকে। নানা চিৎকার করতে করতে দৌড়াচ্ছে মাঠের মধ্যে। নানা মাঠের মধ্যেই দিক বেদিক হয়ে ছুটতে থাকে। ভয়ে নানার প্রাণ যেন যায় যায় অবস্থা। নানা ধরেই নিয়েছিলেন সেটা তার জীবনের শেষ রাত। এই অবয়বগুলো তাকে মেরেই ফেলবে। এমনভাবে কতটা সময় নানা দৌড়েছিল জানে না। হঠাৎ করে নানার মনে হলো তিনি কারোর সাথে ধাক্কা খেলেন। ধাক্কা খেয়ে নানা মাটিতে পড়ে যায়। নানা অজ্ঞান হয়ে যায়। তবে নানা অজ্ঞান হওয়ার আগে দেখতে পায় একটা সাদা জোব্বা, মাথায় পাগড়ি পরা একজন তার সামনে দাঁড়িয়ে আছে। নানা আবছাভাবে তাকে দেখতে পেয়েছিলেন। তারপর আর নানার কিছু মনে নেই। নানার যখন জ্ঞান ফেরে, নানা দেখেন সে তার নিজের বিছানায় শুয়ে আছে। নানার পাশে বসে নানি কুরআন তেলাওয়াত করছে। নানার পাশেই আমার মাও শুয়েছিল। নানা বুঝতে পারে তখন রাত। নানা নানিকে ডাক দেয়। নানি তখন নানাকে দেখে নানার কাছে আসে। নানাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। তখন আমার মায়ের ঘুমটাও যেন ভেঙে যায়। নানার বাবা মাও তখন চলে আসে। সবাই নানাকে জড়িয়ে ধরে কান্না করে। নানাকে তখন জিজ্ঞেস করা হয় তার সাথে কি ঘটেছিল। নানা তখন সেই রাতের ভয়ঙ্কর ঘটনার বর্ণনা দেন, যা শুনে সবারই বুকটা ভয়ে কেঁপে ওঠে।
নানা তখন জানতে চায় সে কিভাবে বাড়িতে এলো। নানার বাবা তখন জানায় নানার আসতে দেরি হতে দেখে নানার বাবা আর ভাই রাস্তার দিকে এগিয়ে যায়। নানার বাবা আর ভাই অনেক সময় অপেক্ষা করে। তারা দুইজন সেই ফাঁকা রাস্তা পর্যন্ত যায়। তারা অনেক অপেক্ষা করার পর বাড়িতে চলে যায়। নানার বাবা আর ভাই সেই কবরস্থানের কাছে অনেকটা সময় অপেক্ষাও করেছিল। তারা যখন অপেক্ষা করছিল তখন রাত আনুমানিক ২টার মতো বাজে। তারা দুইজন বাড়িতে চলে আসে এরপর। বাড়িতে সবাই অনেক চিন্তা করতে থাকে, কারণ নানা কখনোই বাইরে রাত কাটায় না। আর তিনি বলে গেছেন আসতে দেরি হবে, কিন্তু এত দেরি তো কখনোই হয়নি। তখন নানার বাবা, ভাইসহ আরো কয়েকজন রাস্তায় বেরিয়ে পড়ে। সবাই নানাকে খুঁজতে থাকে। সবাই সেই ফাঁকা রাস্তা পর্যন্ত আবারও যায়। সেখানে যেতেই সবাই নানার মোটরসাইকেল রাস্তায় পড়ে থাকতে দেখে। সবাই বুঝতে পারে নানার কোনো বিপদ হয়েছে হয়তো। সবাই তখন আশেপাশে নানাকে খুঁজতে শুরু করে। নানাকে মাঠের মধ্যেও খোঁজা হয়, কিন্তু নানার দেখা নেই। এমনভাবে ফজরের আজানের সময় হয়ে যায়। তারা সবাই বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ফাঁকা রাস্তা পার করে কবরস্থানের কাছে এসেই চমকে যায়। সবাই দেখে নানা কবরস্থানের সামনে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই মিলে তখন ধরাধরি করে নানাকে বাড়িতে নিয়ে আসে। সবাই বুঝতে পারে নানার সাথে খারাপ কিছু হয়েছে হয়তো। এরপর বাড়ির পাশের একটা হুজুরকে নিয়ে আসা হয়। সেই হুজুরটা নানাদের পরিচিত। তার নাম আব্দুল শরীফ হুজুর। তিনি বেশ আমলদার মানুষ ছিলেন। তিনি নানাকে ঝাড়ফুঁক করে দেয় আর তেল পরা দেয়। তেল পরা সারা শরীরে মাখিয়ে দিতে বলে। নানা তখনও অজ্ঞান হয়েছিল। নানাকে গোসল করে আনতে বলা হয়। শরীফ হুজুর নানার উপর রুকাইয়া করে। তারপর নানার বাবাকে শরীফ হুজুর পরদিন সকালে দেখা করতে বলে। এমনভাবে সারা দিন সারা রাত চলে যায়, কিন্তু নানার জ্ঞান আসে না। বাড়ির সবাই তো কান্নাকাটি করে অস্থির। নানার বাবা পরদিন সকালবেলায় শফিক হুজুরের কাছে যান। নানা শফিক হুজুরকে বলে নানার এখনো জ্ঞান আসেনি। শফিক হুজুর নানার কথা শুনে তাড়াতাড়ি করে নানাকে দেখতে আসে। শফিক হুজুর বেশ কিছু সময় নানাকে দেখে, তারপর তিনি চলে যান। নানার বাবাকে এশার নামাজের পর দেখা করতে বলেন। নানার বাবা এরপর এশার নামাজের পর দেখা করেন শরীফ হুজুরের সাথে। শরীফ হুজুর তখন নানাকে জানায় চিন্তা করার কিছু নেই, নানার জ্ঞান চলে আসবে। নানা ভীষণ ভয় পাওয়ার কারণে এমনটা হয়েছে। আর নানার সাথে কি হয়েছিল সেটা তিনি জেনে আগামীকাল জানাবে। নানার বাবা তখন চলে যায়। সেদিন রাতেই নানার জ্ঞান আসে। সকালবেলায় শরীফ হুজুর নানাকে দেখতে আসেন। শরীফ হুজুর নানাকে ঝাড়ফুঁক করে দেয়। তখন শরীফ হুজুর অবাক করা কিছু কথা বলে। শরীফ হুজুর তার সাথে থাকা জিনের মাধ্যমে খবর নিয়ে বিষয়টা জানতে পারে। ওই রাস্তা দিয়ে মাঝে মাঝে কিছু পিশাচ শ্রেণীর জিন চলাফেরা করে। তারা কাউকে কোনো ক্ষতি করে না। তারা মানুষের সামনেও আসে না। তবে তাদের চলাচলের সময় যদি কেউ তাদের দেখে ফেলে তাহলে জিনগুলো ভয় দেখায়। নানা যখন ওই রাস্তা দিয়ে আসছিল তখন জিনগুলো রাস্তা দিয়ে চলাচল করছিল। তখন জিনগুলোর একটু সমস্যা হয়, তাই জিনগুলো নানাকে ভয় দেখায়। জিনগুলো নানাকে শুধু ভয় দেখিয়েছে। তাছাড়া কোনো ক্ষতি করার উদ্দেশ্য জিনগুলোর ছিল না। জিনগুলো নানাকে একটা মায়াজালে আবদ্ধ করে সারা রাত ওই রাস্তার মধ্যে রেখে দেয়। এই জন্য সবাই নানাকে খুঁজতে গেলেও নানাকে কেউ দেখতে পায়নি। কিন্তু নানা সারা রাত ওই রাস্তার পাশেই ছিল। জিনগুলো যখন নানাকে মাঠের মধ্যে তাড়া করছিল তখন সেখান দিয়ে একটা মুসলিম পরহেজগার জিন নামাজ পড়তে যাচ্ছিল। জিনটা দেখে অনেকগুলো দুষ্ট জিন একটা মানুষকে তাড়া করছে। তখন সেই জিনটা রেগে যায়। ভালো জিনটা তখন ওই দুষ্ট জিনেদের তাড়িয়ে দেয়। তখন নানা ওই জিনের সাথে ধাক্কা খায়। নানা অজ্ঞান হয়ে যাওয়ার আগে সেই জিনটাকে আবছা আবছা ভাবে দেখতে পেয়েছিল। সেই ভালো জিনটাই নানাকে কোলে তুলে কবরস্থানের কাছে রেখে যায়। শরীফ হুজুরের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। শরীফ হুজুর জানায় নানার আর কোনো সমস্যা হবে না। তবে বেশি রাতে ওই রাস্তা দিয়ে যাওয়া আসা না করাটাই ভালো। শরীফ হুজুর পানি পড়া দিয়ে চলে যান। এই ঘটনায় নানা অনেক বেশি ভয় পান। নানা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। তারপর
ধীরে ধীরে নানা সুস্থ হয়ে যায়। ওই ঘটনার পর আর নানার সাথে কোনো সমস্যা হয়নি। আমার নানা এখনো বেঁচে আছে। সবাই আমার নানার জন্য দোয়া করবেন। এটাই ছিল আমার নানার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এবার যেই ঘটনাটা শেয়ার করব, এটাও আমার মায়ের কাছ থেকেই শোনা। আর ঘটনাটা ঘটেছিল আমার মায়ের চাচাতো ভাইয়ের সাথে। এই ঘটনার সময়কাল ২০০৫ সালের দিকে হবে। সেই মামার নাম খালেক। খালেক মামা অনেক বছর আগে মারা গেছে। ঘটনাটা ঘটেছিল একটা পুকুরকে কেন্দ্র করে। পুকুরটা ছিল মামার বাড়ির ঠিক পেছনে। খালেক মামাদের বাড়ির আশেপাশে তখন তেমন বাড়িঘর ছিল না। অনেক জায়গা নিয়ে খালেক মামাদের বাড়িটা ছিল। খালেক মামা অবিবাহিত ছিলেন। সেই সময় খালেক মামার বয়স আনুমানিক ২৫ বছর হবে। খালেক মামার ছিল ৩ ভাই। খালেক মামা ছিল সবার বড়। আমার নানাদের বাড়ি আর খালেক মামাদের বাড়ি আলাদা জায়গায় ছিল। এক রাতের ঘটনা। খালেক মামার অভ্যাস রাতে ঘুম ভেঙে গেলেই বাড়ির পেছনে পুকুর ঘাটে গিয়ে বসে থাকা। সেই পুকুর ঘাটটা বাঁধা ছিল। কারণ বাড়ির থালা বাসন সহ যাবতীয় কাপড় চোপড় সব পুকুর পাড়েই ধোয়া হতো। তাই শক্ত মজবুত করে পুকুর পাড়টা বাঁধা ছিল। পুকুরটা বেশ বড় সড়ো ছিল। প্রায় ২ বিঘার মতো হবে। তখন গরমের সময়। গ্রামে বিদ্যুৎ ছিল না ওই সময়। গরমে খালেক মামার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে খালেক মামা পুকুর পাড়ে যায়। চাঁদের আলোতে চারপাশটা ভালোই দেখা যাচ্ছে। খালেক মামা অনেক সুন্দর গান গাইতে পারত। মামা এই গান গাওয়ার জন্যই ঘুম ভেঙে গেলে পুকুর পাড়ে আসতো। সেদিন মামা পুকুর পাড়ে আসে। তবে মামা একটা অদ্ভুত জিনিস খেয়াল করে। মামা দেখে যেখানে ঘাট বাঁধা সেখানে একটা মেয়ে বসে আছে। সে ঘাটে বসে পুকুরের পানিতে পা ভিজাচ্ছে আর মনের সুখে গুনগুন করে কি যেন বলছে। মামা তার কণ্ঠটা শুনতে পায়। অনেক সুন্দর মিষ্টি কণ্ঠ ছিল। মেয়েটা সাদা জামা পরা ছিল। চুলটা খোলা অবস্থায় ছিল। চুলগুলো অনেক বড় বড়। মামা খেয়াল করে দেখে চুলগুলো পুকুরের পানি পর্যন্ত চলে গেছে। মামা বুঝতে পারে এটা সাধারণ মানুষ না, এটা একটা পরী হবে। মামার অনেক সাহস ছিল। মামা কিছুটা ভয় পেলেও সেটাকে পাত্তা দিল না। মামা তখন পরীটার সাথে কথা বলার সিদ্ধান্ত নিল। মামা আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে যেতে থাকে। পরীটা তখন পানিতে তার পা নামাচ্ছিল আর তুলছিল। সে বুঝতেই পারেনি মামা তাকে দেখে ফেলেছে। মামা ঘাটের কাছে চলে আসে। তখন একটা শব্দ হয় আর তখনই পরীটা মামার দিকে ঘুরে তাকায়। মামা শুধু এক পলক পরীটাকে দেখতে পায়। মামাকে দেখার সাথে সাথে পরীটা পানিতে লাফ দেয়। মামার ভাষ্যমতে পরীটা দেখতে অসম্ভব রকম সুন্দর ছিল। তার চেহারাটা দিয়ে যেন আলো বের হচ্ছিল। চেহারাটা চাঁদের আলোর মতো উজ্জ্বল ছিল। পরীটা পানিতে লাফ দেওয়ার পর মামা ঘাটের কাছে গিয়ে দাঁড়ায়। মামা কিছু সময় পানির দিকে তাকিয়ে থাকে। আসলে অল্প সময়ের মধ্যেই ঘটনাটা ঘটে গেছে, তাই মামা বেশ অবাক হয়ে যায়। মামা তখন ঘরে গিয়ে ঘুমিয়ে যায়। এমনভাবেই দিন কেটে যায়। মামা তারপরও অনেকবার গভীর রাতে ওই পুকুরের পাড়ে গিয়েছে, কিন্তু কখনোই আর পরীটাকে দেখতে পায়নি। এমনভাবেই মাসখানেক সময় চলে যায়। মামা এই বিষয়টা কাউকেই বলেনি। হঠাৎ করে মামার শরীর শুকিয়ে যেতে থাকে। মামা অনেক দুর্বল হয়ে যায়। মামার শরীরে তখন রক্ত শূন্যতা দেখা দেয়। মামাকে অনেক ডাক্তার দেখানো হয়, কিন্তু মামা সুস্থ হন না। দিন দিন মামার শরীর আরো বেশি খারাপ হতে থাকে। তখন মামাকে কবিরাজ দেখানো হয়, কিন্তু কবিরাজ দিয়েও যেন কোনো কাজ হয় না। পরে মামাকে একটা হুজুর দেখানো হয়। হুজুরটা ছিল একটা হাফেজি মাদ্রাসার শিক্ষক। হুজুর মামাকে অনেক ভালো করে দেখে। হুজুর ঘন্টাখানেক সময় চায়। ঘন্টাখানেক পর হুজুর এসে কিছু অবাক করা কথা বলে। মামা একদিন রাতে পুকুর পাড়ে যাকে দেখেছিল তিনি একটা পরী ছিল। মামা যে পরীটাকে দেখতে পেয়েছিল, পরী সেটা প্রথমে বুঝতে পারেনি। পরীটা মাঝে মাঝেই ওই ঘাটে এসে বসে থাকতো। সেই রাতে মামা পরীটাকে দেখে ফেলে। পরীটা যখন বুঝতে পারে তাকে মামা দেখে ফেলেছে, তখন সে পুকুরে লাফ দেয়। মূলত ওই পরীর সাথে
চোখাচোখি হওয়ার কারণেই মামার সমস্যাটা শুরু হয়েছে। মামার যেই সমস্যা সেটা নাকি সমাধান করা যাবে না। তারপরও হুজুর কিছু দোয়া পড়ে মামাকে ঝাড়ফুঁক করে দেয়, সাথে রুকাইয়া করে দেয়। সেই হুজুর আরো বড় কোনো আলেমের কাছে মামাকে নিয়ে যেতে বলে, তাহলে হয়তো মামা সুস্থ হয়ে যেতে পারে। মামাকে আরো অনেক হুজুর দেখানো হয়, কিন্তু কেউ মামাকে সুস্থ করতে পারে না। আস্তে আস্তে মামা পাগলের মতো হয়ে যায়। মামা কারোর সাথে কথা বলতো না, দিন রাত ওই পুকুর পাড়ে গিয়ে বসে থাকতো। মামাকে যতই আটকে রাখা হতো লাভ হতো না। এমনভাবেই মামা পুরোপুরি পাগল হয়ে যায়। অনেক ডাক্তার, হুজুর, কবিরাজ দেখিয়েও কোনো লাভ হয়নি। মামা অবিবাহিতই ছিলেন। ২০১৯ সালের দিকে মামা মারা যায়। এটা ছিল খালেক মামার সাথে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা। এই ঘটনাটা একটা রহস্যই হয়ে থেকে যায়। এবার আরো একটা ঘটনা শেয়ার করব। আর এই ঘটনাটা ঘটে আমার হাজবেন্ডের সাথে। ২০১৪ সালের দিকে আমার হাজবেন্ডের সাথে ঘটনাটা ঘটেছিল। তখন আমার হাজবেন্ড ইন্টার সেকেন্ড ইয়ারে লেখাপড়া করে। সময়টা তখন বর্ষাকাল। আমার হাজবেন্ড মাছ ধরার অনেক নেশা ছিল। আমাদের বাড়ি থেকে ১০ মিনিট হেঁটে গেলে একটা খোলা মাঠ রয়েছে। সেখানে বর্ষাকালে অনেক মানুষ মাছ মারে। তো আমার হাজবেন্ডও মাছ ধরতে যাওয়ার কথা চিন্তা করে। আমার হাজবেন্ডের খুব কাছের বন্ধু, তার নাম মাসুদ। আমার হাজবেন্ড তার বন্ধু মাসুদ ভাইকে বলে, যে আগে টের পাবে সে যেন ডেকে দেয়। দুজনের বাড়ি কাছাকাছি ছিল। আমার হাজবেন্ড রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় গ্রামের কিছু মানুষ আমার হাজবেন্ডকে বাড়িতে দিয়ে যায়। তখন আমার হাজবেন্ডের অজ্ঞান অবস্থায় ছিল। তার সারা শরীরে কাদা লেগে আছে, মুখে নখের আঁচড়ের দাগ। যারা আমার হাজবেন্ডকে বাড়িতে দিয়ে যায় তারা জানায় তারা সকালবেলায় মাছ ধরতে গিয়েছিল। তখন সেখানে গিয়ে তারা দেখতে পায় আমার হাজবেন্ড পানির মধ্যে চিত হয়ে শুয়ে আছে। সেখানে পানি অল্প ছিল, চোখ মুখ কাদায় মাখামাখি হয়েছিল। তখন চোখ মুখ পরিষ্কার করার পর তারা আমার হাজবেন্ডকে চিনতে পারে, আর এরপর তারা বাড়িতে নিয়ে আসে। আমার শ্বশুর তখনই একটা হুজুরকে ডেকে আনেন। আমার হাজবেন্ডকে গোসল করিয়ে পরিষ্কার করা হয়। হুজুর আসার আগেই আমার হাজবেন্ডের জ্ঞান চলে আসে। আমার হাজবেন্ড ভীষণ ভয় পাচ্ছিল। তার চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্টই দেখা যাচ্ছিল। হুজুর তখন পানি পড়া দিয়ে হুজুর এসে তখন পানি পড়া খেতে দেয়, তারপর ঝাড়ফুঁক করে দেয়। আমার হাজবেন্ড এরপর কিছুটা শান্ত হয়। তখন হুজুর জানতে চায় কি হয়েছিল তার সাথে। আমার হাজবেন্ড তখন একটা ভয়ঙ্কর রকম অভিজ্ঞতার কথা জানায়। আমার হাজবেন্ডের ভাষায় কথাগুলো বলার চেষ্টা করছি। রাত তখন কয়টা বাজে আমি জানি না। হঠাৎ করে আমি শুনি বাইরে থেকে আমাকে মাসুদ ডাকছে। আমি তাড়াতাড়ি করে উঠে পড়ি, কারণ আমি মাসুদকে বলেছিলাম যার আগে ঘুম ভাঙবে সে যেন এসে ডাক দেয়। আমি তাড়াতাড়ি করে উঠে বাইরে যাই, দেখি মাসুদ উঠানে দাঁড়িয়ে আছে। মাসুদ আমাকে তাড়াতাড়ি করতে বলে। আমি তখন ভাবলাম হয়তো সকাল হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করতে বলছে। আমি তখন মাছ ধরার জিনিসগুলো নিয়ে মাসুদের সাথে রওনা দিই। বাইরে তখনও বেশ অন্ধকার। আমার সাথে একটা টর্চ লাইট ছিল। তখন যে রাত নাকি ভোর সেটা আমি বুঝতে পারছিলাম না। আমি আর মাসুদ তখন হাঁটতে শুরু করি। মাসুদ আমার আগে আগে যাচ্ছে, আমি মাসুদের পিছনে পিছনে হাঁটছি। অন্ধকার হওয়ায় আমি টর্চ লাইটের আলো মারি, কিন্তু মাসুদ তখন আমাকে আলো বন্ধ করতে বলে। আমি আলো বন্ধ করে দেই। আমি মাসুদকে একটু আস্তে আস্তে হাঁটতে বলছিলাম, কারণ মাসুদের সাথে আমি হেঁটে পারছিলাম না। মাসুদ আমার কথা না শুনে হাঁটতে থাকে। আমি মাসুদকে অনেক কথা বলি, কিন্তু মাসুদ আমার কথার কোনো জবাব দেয় না। আমার মনে মনে ভীষণ রাগ হয়। আমি ভাবলাম হয়তো দেরি হয়ে গেছে জন্য মাসুদ আমার উপর রাগ করে আছে, তাই হয়তো কথা বলছে না। আমরা দুজন সেই খোলা মাঠের মধ্যে চলে আসি। আমি তখন অবাক হয়ে যাই, কারণ কোথাও কোনো মানুষকে দেখতে পাচ্ছি না। এত বড় মাঠে শুধু আমি আর মাসুদ। আমার তখন কিছুটা ভয় লাগে। তখন মাসুদ আমাকে মাছ ধরতে শুরু করতে বলে। আমিও মাছ ধরা শুরু করি। আমি আর মাসুদ পাশাপাশি মাছ ধরছিলাম। অবাক করার বিষয় হলো আমি অনেক মাছ পাচ্ছিলাম, কিন্তু মাসুদ একটাও মাছ পাচ্ছিল না।
খুব অল্প সময়ের মধ্যেই আমার ব্যাগটা মাছে ভরে যায়। আমি তখন মাসুদকে বলি, কিরে মাসুদ, তুই তো এখন পর্যন্ত একটা মাছও ধরতে পারলি না। দেখ, আমার ব্যাগ ভরে গেছে মাছে। মাসুদ আমার দিকে তাকিয়ে একটা রহস্যের হাসি দেয়। হাসিটা কেমন অন্যরকম ছিল। তখন আমার মনে হচ্ছিল এটা কি সত্যিই মাসুদ নাকি অন্য কেউ। তখন আমার মনের মধ্যে ভয় লাগতে শুরু করে। আমি মাসুদকে বলি বাড়ি চলে যাব, আর মাছ ধরবো না। মাসুদ আমাকে আরো কিছু সময় থাকতে বলে। তারপর আমরা দুইজন আবারও মাছ ধরতে শুরু করি। মাছ ধরতে ধরতে মাসুদ আমার পিছনে পড়ে যায়। হঠাৎ করে আমি পিছনে তাকাই, কিন্তু পিছনে তাকিয়ে দেখি মাসুদ নেই। আমি চারপাশে তাকিয়ে কোথাও মাসুদকে দেখতে পেলাম না। তখন ভয়ে আমার গলা শুকিয়ে আসে। আমি মাসুদকে অনেক ডাকাডাকি করি, কিন্তু মাসুদের কোনো সাড়া শব্দ নেই। তখন তো ভয়ে আমার আত্মা কেঁপে ওঠে। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। হঠাৎ করে আমি একটা গোঙানির মতো শব্দ শুনতে পাই। গোঙানির শব্দটা আমার ঠিক পিছন থেকেই আসছে। আমার সাহস হচ্ছিল না পিছনে ফিরে দেখার। আমি তখন ধীরে ধীরে ঘাড়টা পিছনে ঘোরাই, আর তখনই আমি আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর দৃশ্যটা দেখি। সেই দৃশ্য আমি আর কখনোই দেখতে চাই না। আমি দেখি আমার পিছনে একটা মাথাবিহীন ঘোড়া দাঁড়িয়ে আছে। ঘোড়াটার মাথার জায়গা থেকে টপ টপ করে রক্ত ঝরছে। হঠাৎ করে আকাশটা কালো মেঘে ঢেকে যায়। চারদিকে বাতাস শুরু হয়। সেই বাতাসে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। ভয়ে মারা যাব এমন একটা অবস্থা হয় আমার। খুব জোরে বৃষ্টি হতে শুরু করে। আমি তখন দৌড়ে বাড়ির দিকে আসতে থাকি। আমি তখন হাঁটু সমান পানিতে ছিলাম। আমি দৌড়াতে পারছিলাম না ঠিক মতো। আমি যখন দৌড়াচ্ছিলাম মনে হচ্ছিল আমার পিছনে অনেকজন আসছে। আমি পিছনে তাকাতে পারি না। হঠাৎ আমি পানির মধ্যে পড়ে যাই, আর তখনই একটা কালো কুকুর আমার উপর আক্রমণ করে বসে। কুকুরটা স্বাভাবিক কুকুরের থেকেও অনেক বেশি বড় ছিল। কুকুরটা আমার শরীরে তার নখ দিয়ে আঁচড় কাটতে থাকে। কুকুরটার নখগুলো ছিল অনেক বড় বড়। আমিও কুকুরটার সাথে ধস্তাধস্তি শুরু করি নিজেকে বাঁচানোর জন্য। অনেকটা সময় এমন ধস্তাধস্তি চলে। এক সময় আমি খুবই দুর্বল হয়ে যাই। তখন আমার কানে ফজরের আজান ভেসে আসে। তখন দেখি সেই কুকুরটা আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। যাওয়ার আগে আমার দিকে কিছু সময় ভয়ঙ্কর ভাবে তাকিয়েছিল। আমি দেখি কুকুরটার একটা চোখ, চোখটা কপালের মাঝ বরাবর, আর মুখের মধ্যে সূচালো বাঁকানো দাঁত। দুইটা দাঁত বাঁকা হয়ে বের হয়ে আছে। আমি এই দৃশ্য দেখার পর সেখানেই অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফিরল, আমি তখন নিজেকে বাড়িতে দেখতে পেলাম। সব কথা শুনে হুজুর জানায় আমার হাজবেন্ডের ওপর পিশাচের আক্রমণ ঘটেছিল। পিশাচটা আমার হাজবেন্ডের বন্ধু মাসুদের রূপ ধরে এসেছিল। ফজরের আজান দেওয়ার জন্য পিশাচটা বেশি ক্ষতি করতে পারেনি, না হলে বড় ধরনের ক্ষতি হয়ে যেত। হুজুর আমার হাজবেন্ডকে রুকাইয়া করে দেয়, তারপর কিছু আমল শিখিয়ে দেয়। আমলগুলো করলে আর সমস্যা হবে না বলে জানায়। এরপর সেখানে সেই মাসুদ ভাই এসে উপস্থিত হয়। মাসুদ ভাই জানায় রাতে তার ঘুম ভাঙেনি। সকালবেলায় ঘুম থেকে উঠে জানতে পারেন আমার হাজবেন্ডের কিছু একটা হয়েছে, তাই তিনি আমার হাজবেন্ডকে দেখতে আসেন। অবশ্য এই ঘটনার পর আর কোনো সমস্যাই হয়নি। ইমরান ভাইয়া, এটাই ছিল ঘটনা। ছোট ছোট 3টা ঘটনা পাঠালাম। লেখার মাঝে কিন্তু অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। আমি আর আমার হাজবেন্ড দুজন মিলেই ঘটনাটা লিখেছি। আমার হাজবেন্ড আমাকে ঘটনাগুলো লিখতে উৎসাহিত করেছেন। ঘটনাটা গুছিয়ে লিখতে পারেনি, তারপরও চেষ্টা করেছি। তাই অনুরোধ করব আমার ঘটনাটা শেয়ার করার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার জানা আরো কিছু ঘটনা আছে, সময় করে লিখে পাঠাবো ইনশাল্লাহ। ভূতাড্ডা অনেক দূর এগিয়ে যাক এই দোয়াই করি। ভূতাড্ডার সকল লিসেনারদের জন্য রইল দোয়া ও ভালোবাসা। ভূতাড্ডার সকলের জন্য মন থেকে অনেক শুভকামনা ও দোয়া রইল। ভূতাড্ডা আরো ভালো কিছু আমাদের মাঝে উপহার দিক, এটাই প্রত্যাশা। ইমরান ভাইয়া, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাসলিমা আপু, এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। একটা ঘটনা বললে অবশ্য ভুল হবে।
আপনি তিনটা ঘটনার সংমিশ্রণ একত্রে আমাদেরকে পাঠিয়েছেন। সত্যি বলতে আপনার এই ছোট ৩টা ঘটনাই বেশ লোমহর্ষক ছিল। আমি পার্সোনালি অনেক বেশি এনজয় করেছি। মানে গ্রামগঞ্জের ঘটনাগুলো আমি এমনিতেও অনেক বেশি পছন্দ করি। তার মধ্যে এই ঘটনাগুলো যেন আরো একটু বেশি ডার্ক ছিল। ধন্যবাদ আপু, এত সুন্দর করে গুছিয়ে ঘটনাটি লেখার জন্য। আপনার কাছে এরকম আরো ঘটনা থাকলে কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তাসলিমা জাহান আপুর এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবার সরাসরি চলে যাচ্ছি আজকের এপিসোডের ২য় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি রাগিব হাসান ভাইয়ের লেখা কাফন চোরের ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন ইমরান ভাই ও ভূতাড্ডার লিসেনার সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আমার নাম রাকিব হাসান। আমার বাড়ি ময়মনসিংহ জেলার গফুরগাঁও। আমি একজন ওমান প্রবাসী। আমি ৪ বছর ধরে ওমানে কর্মরত আছি। আমি নিয়মিতই আপনাদের ঘটনাগুলো শুনে থাকি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে কাজের সময় আমি হেডফোন লাগিয়ে ভূতাড্ডার ঘটনাগুলো শুনে থাকি। অনেকজনই ভূতাড্ডায় ঘটনা শেয়ার করছে, তাই আমিও ভাবলাম একটা ঘটনা শেয়ার করি। আসলে কাজের কারণে সময় পাই না জন্য ঘটনা লেখা হয় না। তারপরেও ভালোবাসার জায়গা থেকে ঘটনা লিখতে বসা। আমি লেখালেখিতে তেমন একটা ভালো না, তারপরও চেষ্টা করছি ভালো করে লেখার। লেখার মাঝে কোনো ভুল থাকলে ক্ষমা করবেন, তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম। আজকে আমি একটা সত্যি ঘটনা শেয়ার করব। এই ঘটনাটা আমি আমার এলাকার অনেক মুরব্বির কাছেই শুনেছি, যাদের বয়স বর্তমানে ৭৫ থেকে ৮০ বছর। তারা সবাই এই ঘটনাটা জানে, আর আজকে আমি সেই ঘটনাটাই শেয়ার করছি। ঘটনার সময়কাল ১৯৫০ বা ৫৫ সালের দিকে। ঘটনা বলার আগে আমি কিছু কথা বলতে চাই। এই ঘটনা শোনার পর কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না দয়া করে। আর আমার এলাকার কেউ যদি ঘটনাটা শুনে থাকেন, তাহলে কেউ সেই মানুষটার নাম বলবেন না, কারণ মৃত মানুষকে নিয়ে খারাপ মন্তব্য করাটা ঠিক না। মানুষ ভালো হোক বা খারাপ হোক, তার বিচার আল্লাহ তাআলা করবেন। আমি এই কথাগুলো কেন বললাম সেটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। ইমরান ভাই, আমি ঘটনাতে আসল নাম ব্যবহার করলাম না, ছদ্মনাম ব্যবহার করে এই ঘটনাটা লিখছি। তার নাম কালু মিয়া। পেশায় একজন দিনমজুর। যখন যেই কাজ পেত সেই কাজই করত। কালু মিয়ার অভাবের সংসার। তার সংসারে স্ত্রী আর ৪ সন্তান, ৩টা মেয়ে আর একটা ছেলে। ছেলে সবার ছোট, আর বড় মেয়ের নাম আয়েশা, বয়স ১৬ বছর। আর ছোট ছেলের নাম রহিম, বয়স ৩ বছর। এই ঘটনায় ২ জন আয়েশা ও রহিম জড়িত, তাই তাদের নাম আর বয়সটা বললাম। কালু মিয়া গ্রামের একজন খেটে খাওয়া পরিশ্রমী মানুষ। বুক ভর্তি সাহস, সাহসের যেন কোনো কমতি নাই। দিন-রাত সব তার কাছে সমান। শত রাত জেগে সে মাঠের ফসল পাহারা দিয়েছে। অনেক সময় অনেক কিছুই দেখেছে, কিন্তু কখনোই ভয় জিনিসটা বুঝতে পারেনি। এমনই এক রাতে কালু মিয়া একজনের জমিতে পানি সেচ দেওয়ার কাজ পায়। রাতের বেলায় জমিতে পানি দিতে হবে। জমিটা মাঠের মাঝখানে। এই জমি থেকে কয়েক মিনিট হাঁটলেই একটা কবরস্থান। কালু মিয়া যেই জমিতে পানি দেবে, সেখান থেকে কবরস্থানটা ভালোই দেখা যায়। ওটা অন্য গ্রামের কবরস্থান। কবরস্থানটা ফাঁকা আর নির্জন জায়গায়। দিনের বেলাতে মাঠের মানুষজন কবরস্থানের পাশ দিয়ে যাওয়া আসা করে। সন্ধ্যার পর কেউ আর ওদিক দিয়ে যাতায়াত করে না। কালু মিয়া কিছু শুকনা মুড়ি নিয়ে মাঠে চলে যায়। কালু মিয়া তার মতোই কাজ শুরু করে দেয়। তখন গরমকাল হওয়ায় আকাশে ভরা চাঁদের আলো। আকাশে মেঘ না থাকায় চারদিকটা খুব ভালো করেই দেখা যাচ্ছে। আস্তে আস্তে রাত বেড়ে গভীর হয়।
কালু মিয়া তার নিজের মতো করে কাজ করে। এই গভীর রাতে মাঠের মধ্যে একা একা কালু মিয়া কাজ করছে। একসময় কালু মিয়া বিশ্রাম নেয়। ঠান্ডা বাতাসে কালু মিয়ার শরীরটা ঠান্ডা হয়ে যায়। কালু মিয়া জমির আইলে গামছা বিছিয়ে শুয়ে বিশ্রাম নেয়। ঠান্ডা শীতল বাতাসে তার চোখটা লেগে আসে। কালু মিয়া যে কখন ঘুমিয়ে গেছে সেটা সে বুঝতেই পারেনি। হঠাৎ করে কালু মিয়ার ঘুমটা ভেঙে যায় কুকুরের ডাকে। এত রাতে এই মাঠের মধ্যে কুকুর কেন আসলো? কালু মিয়া ধরফরিয়ে উঠে বসে। তখন কালু মিয়ার চোখ যায় কবরস্থানের দিকে। তখন কালু মিয়া দেখে কবরস্থানের ওই দিক থেকে একজন দৌড়ে আসছে, আর তার পেছনে পেছনে একটা কুকুর আসছে। তবে কালু মিয়া কুকুরটাকে দেখে একটু অবাকই হয়, কারণ কুকুরটা সাধারণ কুকুরের থেকে অনেকটাই বড় আকৃতির। এত বড় কুকুর সে আগে কখনোই দেখেনি। কুকুরটা ছিল একদমই কালো কুচকুচে। চাঁদের আলোতে কুকুরের শরীরটা আলোর মতো ঝলমল করছিল। কুকুরটার সামনে একজন মানুষ দৌড়াচ্ছে। তার হাতে কাপড়ের পুটলির মতো কিছু একটা আছে। দেখে বোঝাই যাচ্ছে কুকুরটা মানুষটাকে তাড়া করেছে। কিন্তু কুকুরটা তো সাধারণ কুকুর না, আর এত রাতে মানুষ এই দিকেই বা কি করবে? তার মনের মধ্যে বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খায়। কালু মিয়া ভাবে মানুষটা হয়তো কোনো বিপদে পড়েছে, তাই কালু মিয়া আর দেরি না করে সেই মানুষটার দিকে ছুটে যায়। লোকটা কালু মিয়াকে দেখে তার দিকে এগিয়ে আসে। লোকটা কাছে আসতেই কালু মিয়া তাকে চিনতে পারে। লোকটা তার পরিচিত, তার গ্রামেই বাড়ি। লোকটার নাম কাশেম মিয়া। কাশেম মিয়া কালু মিয়াকে দেখে তার কাছে ছুটে আসে। তখন সেই কুকুরটা দাঁড়িয়ে যায়। কুকুরটা কাশেম মিয়া আর কালু মিয়ার দিকে অনেকটা সময় তাকিয়ে থাকে। কুকুরটার চোখ দুইটা যেন আগুনের মতো লাল। কিছু সময় পর কুকুরটা পিছনে ঘুরে চলে যায়। কালু মিয়া আর কাশেম মিয়ার সামনে কুকুরটা কিছুটা দূরে গিয়ে অদৃশ্য হয়ে যায়। কাশেম মিয়া বেশ হাঁপিয়ে গেছে। কালু মিয়া কাশেম মিয়াকে জিজ্ঞেস করে সে এত রাতে কোথায় গিয়েছিল, আর তাকে কেন ওই কুকুরটা তাড়া করলো। কাশেম মিয়া কিছু বলতে চায় না। কালু মিয়া তখন জানতে চায় পুটলির ভেতরে কি আছে, কিন্তু কাশেম মিয়া কোনো কথাই বলে না। কালু মিয়ার কাছে বিষয়টা কিছুটা অন্যরকম লাগে। কালু মিয়া দেখতে পায় পুটলির ভেতর থেকে একটা সাদা কাপড়ের কিছুটা অংশ বের হয়ে আছে। তখন কালু মিয়া আবারও জিজ্ঞেস করে পুটলির ভেতরে কি। কালু মিয়া বেশ জোরাজোরি করতে থাকে। তখন কাশেম মিয়া বাধ্য হয়েই কালু মিয়াকে সবকিছু জানায়। কালু মিয়া তখন বেশ কিছুটা ভয় পায়। কালু মিয়া বিশ্বাস করতে পারছিল না কাশেম মিয়া এমন কাজ করে। ইমরান ভাই, আসলে এই কাশেম মিয়া আর কালু মিয়া একই গ্রামের মানুষ। কাশেম মিয়া তেমন কোনো কাজ করতো না, তারপরও তার সংসার ভালোভাবেই চলে যেত। কাশেম মিয়া মূলত কাফনের কাপড় চুরি করত, পাশাপাশি কালো জাদুর বিভিন্ন উপকরণ জোগাড় করে দিত। বেশ কিছু কবিরাজের সাথে কাশেম মিয়ার ভালো সম্পর্ক। টাকার বিনিময়ে কাশেম মিয়া সেই কবিরাজদের কালো জাদুর বিভিন্ন রকম জিনিস জোগাড় করে দিত। অনেক সময় কবিরাজের কথা মতো কবরস্থানে তাবিজ পুঁতে রাখতে হতো। এইসব করে কাশেম মিয়া ভালো টাকাই পেত। কাশেম মিয়া ছিল খুবই সাহসী। কাশেম মিয়ার এমন অপকর্মের কথা কেউই জানতো না। কাশেম মিয়া সেদিন ওই কবরস্থানে কাফনের কাপড় চুরি করতে গিয়েছিল। সেখানে থাকা জিন কাশেম মিয়ার উপর আক্রমণ করে। এইসব কথা মূলত বাধ্য হয়ে কালু মিয়াকে জানায়। কাশেম মিয়া তখন কালু মিয়াকে তার সাথে যোগ দিতে বলে। কালু মিয়া সাথে সাথেই কাশেম মিয়াকে না করে দেয়, কিন্তু কাশেম মিয়া টাকার লোভ দেখায়। কাশেম মিয়া কালু মিয়াকে বলে, তুমি সারা মাস যা জোগাড় করবে আমার সাথে একদিন কাজ করলেই তার থেকে বেশি টাকা পাবে। তাই বলছি তুমি আমার সাথে যোগ দাও, দুইজন মিলে কাজ করব। আর আমরা তো দিনের বেলায় এই কাজ করব না, আমরা রাতের বেলায় এই কাজ করব। ভেবে দেখো তুমি কি করবে। টাকার কথা শুনে কালু মিয়ার লোভ হয়। তখন কালু মিয়া লোভে পড়েই রাজি হয়ে যায়। কাশেম মিয়া 3 দিন পর কালু মিয়ার সাথে দেখা করতে বলে। সেদিন কাশেম মিয়া কালু মিয়াকে অনেক কথাই বলে। তারপর ভোরের দিকে কাশেম মিয়া চলে যায়। কালু মিয়া সকাল পর্যন্ত জমিতে পানি দেয়। বাড়ি গিয়ে কালু মিয়া কাশেম মিয়ার কথা ভাবতে থাকে।
তার মন সায় দিচ্ছিল না, কিন্তু টাকার লোভও সামলাতে পারছিল না। শেষে কালু মিয়া কাশেম মিয়ার সাথে কাজ করার সিদ্ধান্ত নিয়ে নেয়। 3 দিন পর কালু মিয়া কাশেম মিয়ার সাথে দেখা করে। কাশেম মিয়া কালু মিয়াকে বলে, আজ রাত 10টার দিকে তুমি মাঠের কোনায় দাঁড়িয়ে থাকবা। আমি সময় মতো চলে আসব। আমার কাছে খোঁজ আছে, পাশের গ্রামের 2জন মারা গেছে। আমরা আজ সেই 2জনের কাফনের কাপড় চুরি করব। কালু মিয়া রাজি হয়ে যায় আর সময় মতো চলে আসবে বলে জানায়। কাশেম মিয়ার কথা মতো কালু মিয়া রাত 10টার দিকে মাঠের দিকে যায়। সেখানে গিয়ে দেখে কাশেম মিয়া আগেই চলে এসেছে। তারা দুজন তখন মাঠ দিয়ে হাঁটা ধরে। চাঁদের আলোতে পরিবেশটা অনেক ভালোই লাগছিল। তারা 2জন জমির আইল ধরে হেঁটে চলেছে। প্রায় 15 মিনিট হাঁটার পরে তারা একটা কবরস্থানের কাছে চলে আসে। কবরস্থানে বড় বড় গাছপালা, বেশ ঝোড় জঙ্গলও আছে। তারা দুজন কবরস্থানে ঢুকে পড়ে। কবরস্থানের ভেতর ঢুকেই তারা 2টা নতুন কবর দেখতে পায়। কাশেম মিয়া কালু মিয়াকে কবরের মাটি সরাতে বলে। কালু মিয়া জীবনের প্রথম এই কাজ করতে এসেছে। তার মনের মধ্যে ভয় কাজ করছে, যদি কোনো মানুষ দেখে ফেলে, এই ভয়টাই তার বেশি। কাশেম মিয়া আবারও কালু মিয়াকে ডাক দিয়ে কবরের মাটি সরাতে বলে। নতুন কবর হওয়ায় মাটি সরাতে কষ্ট হয় না। কালু মিয়া আস্তে আস্তে কবরের কাছে গিয়ে কবরের মাটি হাত দিয়ে সরাতে থাকে। মাটি সরিয়ে বাঁশ দেখতে পায়। কাশেম মিয়া বাঁশগুলো সরিয়ে ফেলে। তারপর কাশেম মিয়া কবরে নেমে যায়। কালু মিয়া চারপাশে খেয়াল করছিল কেউ আসে কিনা। কালু মিয়া সাহসী হওয়া সত্ত্বেও তার কেন জানি অনেক ভয় লাগছিল। কয়েক মিনিটের মধ্যেই কাশেম মিয়া কবর থেকে উঠে আসে। তার হাতে কাফনের কাপড়। কাশেম মিয়া তখন কালু মিয়াকে কবর আবারও ঠিক করে দিতে বলে। দুজন মিলে তাড়াতাড়ি করে কবরটা ঠিক করে আগের মতো করে দেয়। এবার অন্য কবরটা খোঁড়া শুরু করে। কবরের বাঁশ সরিয়ে কাশেম মিয়া কালু মিয়াকে কবরে নামতে বলে। কালু মিয়া তখন কি করবে বুঝতে পারে না। তার ভয়ও করছে, আবার পাপ বোধও হচ্ছে। তার মনে হচ্ছে সে অনেক খারাপ কাজ করতে যাচ্ছে, কিন্তু কাশেম মিয়াকে দেখেই মনে হচ্ছে না তার কাছে খারাপ লাগছে। এসব করতে করতে কাশেম মিয়ার অভ্যাস হয়ে গেছে। কালু মিয়ার মনে মনে সাহস নিয়ে কবরে নামে। কবরে নামার আগে কাশেম মিয়া কালু মিয়াকে ভয় পেতে নিষেধ করে। লাশটা হয়তো নাড়াচাড়া করতে পারে, কিন্তু তাতে ভয় পাওয়া যাবে না। কালু মিয়া কবরে নেমে যায়। ভেতরে অন্ধকার থাকায় কালু মিয়া কিছুই দেখতে পাচ্ছে না। কালু মিয়া লাশটার কাফনে হাত দেয়। তখনই কালু মিয়ার বুকটা কেঁপে ওঠে, কারণ কালু মিয়ার মনে হলো লাশটা যেন নিঃশ্বাস নিচ্ছে। কালু মিয়া খুবই ভয় পায়। তারপর সে সাহস করে কাফনের কাপড় তার বাঁধন খুলে কাপড়টা টান দেয়। কালু মিয়ার কাছে মনে হলো লাশটা মনে হয় বসে পড়ল। কালু মিয়া অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎ করে কালু মিয়ার পা কেউ যেন টেনে ধরে। সাথে সাথে কালু মিয়া ভয়ে কাশেম মিয়াকে ডাক দেয়। কাশেম মিয়া তখন কবরে নেমে যায়। লাশটা কালু মিয়ার পা ধরে রেখেছিল। কাশেম মিয়া গিয়ে তখন লাশটাকে ধাক্কা দেয়। তখন লাশটা কালু মিয়ার পা ছেড়ে দেয়। লাশটা মনে হলো আবারও আগের মতো হয়ে গেছে। লাশটা মহিলা নাকি পুরুষ সেটা কালু মিয়া বুঝতে পারে না। কালু মিয়া তখন কবর থেকে উঠে আসে। তারপর 2জন মিলে কবরটা আগের মতোই ঠিকঠাক করে দেয়। তারপর কাফনের কাপড় একটা পুটলির মধ্যে নিয়ে কবরস্থান থেকে বের হয়ে আসে। কালু মিয়ার মনে পাপ বোধ হচ্ছিল অনেক। সে ভয়ও পেয়েছে অনেক। এমন ভয়ঙ্কর ঘটনা তার সাথে প্রথমই ঘটেছে। তারা 2জন বাড়ির কাছে চলে আসে। কাশেম মিয়া কালু মিয়াকে বাড়ি চলে যেতে বলে। তারপর কাল বিকেলে আবারও দেখা করতে বলে। কালু মিয়া বাড়িতে গিয়ে ঘুমিয়ে যায়। বিকেল বেলায় কালু মিয়া কাশেম মিয়ার সাথে দেখা করে। কাশেম মিয়া কালু মিয়ার হাতে কিছু টাকা দেয়। কালু মিয়া টাকাগুলো হাতে পেয়ে অবাক আর খুশি দুইটাই হয়, কারণ কালু মিয়া 15 দিন কাজ করে যেই টাকা পেত তার চেয়ে বেশি টাকা পেয়েছে। কাশেম মিয়া কালু মিয়াকে বলে, এর থেকেও অনেক বেশি টাকা পাবে। আমি যখন তোমাকে ডাকবো তখনই আসবে, আর এই কথা কাউকেই কখনো বলবা না।
তুমি যেই কাজ করো সেটা করতে থাকো। যখন আমার দরকার হবে আমি তোমাকে ডাকবো। কালু মিয়া খুশি মনে বাড়িতে চলে যায়। টাকা পেয়ে কালু মিয়ার মন থেকে পাপ বোধ যেন চলেই যায়। এমনভাবে কালু মিয়া কাশিম মিয়ার সাথে কাজ করতে থাকে। কালু মিয়া বেশ ভালোই টাকা পেত। হঠাৎ করে কালু মিয়ার সংসারের উন্নতি হতে শুরু করে। 4 সন্তান আর স্ত্রীকে নিয়ে অনেক ভালোভাবেই দিন যাচ্ছে। কালু মিয়ার মন থেকে তখন ভয় আর পাপবোধ সবই যেন চলে যায়। কালু মিয়া আর কাশিম মিয়ার এইসব অপকর্মের কাজ কেউই জানতো না। এমনভাবেই কয়েক বছর চলে যায়। একদিন কালু মিয়া আর কাশিম মিয়া একটা জায়গায় যায় কাফনের কাপড় চুরি করতে। তারা যেখানে যাবে সেটা তাদের গ্রাম থেকে 2 গ্রাম পরে। সেখানে যেতে প্রায় 30-40 মিনিটের মতো সময় লাগবে। গভীর রাতে তারা দুইজন মাঠের মধ্যে দিয়ে যাওয়া শুরু করে। একসময় তারা কবরস্থানে পৌঁছেও যায়। কবরস্থানটা অনেক বড়, চারপাশে মাঠ আর মাঠ, তার মধ্যে কবরস্থান। কবরস্থানটার আশেপাশে জমির চেয়ে একটু উঁচু। কালু মিয়া আর কাশেম মিয়া কবরস্থানে ঢুকে যায়। তারা নতুন 2টা কবর দেখতে পায়। তারা দুইজন মনে মনে বেশ খুশি হয়। একটা কবরের কথা তারা শুনেছিল, এখানে এসে 2টা কবর দেখতে পেল। কালু মিয়া আর কাশিম মিয়া দুজনে একটা কবর করে কাফনের কাপড় বের করে আনে। কোনো সমস্যাই হয় না। কবরটা আবার আগের মতোই ঠিকঠাক করে দেয়। তারপর অন্য কবরটার কাছে যায়। কবরের কাছে গিয়ে তাদের দুইজনেরই মনে হলো কবরটা মনে হয় কেউ খুঁড়েছিল। কালু মিয়া কাশিম মিয়াকে কবরটা খুঁড়তে নিষেধ করে। কালু মিয়ার মন সায় দিচ্ছিল না কবরটা খুঁড়তে, কিন্তু কি মনে করে তারা কবরটা খোঁড়া শুরু করে। এরপর কালু মিয়া নিজেই কবরটাতে নেমে পড়ে। কালু মিয়া কাফনের কাপড়টা খোলার সময় বুঝতে পারে সেটা একটা মেয়ে মানুষের লাশ, কারণ লাশটার চুলগুলো বেশ বড় বড়। কালু মিয়া কোনো সমস্যা ছাড়াই কাফনের কাপড় তুলে আনে। কাফনের কাপড় তুলে এনে দেখে সেই কাপড়ের সাথে একটা তাবিজ বাঁধা আছে, আর কাপড়ের সাথে কিছু একটা লেখা। কালু মিয়া আর কাশেম মিয়া লেখাপড়া জানতো না, তাই তারা জানতো না কি লেখা আছে তাতে। তারা দুজনেই বুঝতে পারে হয়তো কেউ কালো জাদু করার জন্য জিনিসটা রেখে গেছে, কারণ এমন কাজ তারা দুজন অনেকবারই করেছে। কালু মিয়া তাবিজটা খুলে ফেলে দেয়। তারপর তারা দুইজন কবরস্থান থেকে বের হয়ে আসে। তারা দুইজন সোজা বাড়িতে চলে আসে। এভাবেই কয়েকদিন চলে যায়। একদিন হঠাৎ করে কাশেম মিয়ার লাশ পাওয়া যায় মাঠের মধ্যে। তার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে আছে। মনে হয় কোনো হিংস্র জন্তু তার এমন অবস্থা করেছে। তার শরীরের বিভিন্ন জায়গার মাংস খাওয়া। গ্রামবাসী কাশেম মিয়ার এমন মৃত্যুতে ভীষণ রকম ভয় পায়। বিশেষ করে কালু মিয়া অনেক বেশি ভয় পায়। গ্রামের মানুষ বুঝতে পারে না কাশেম মিয়ার এমন মৃত্যুর কারণ কি। গ্রামে কুকুর শিয়াল ছাড়া কোনো হিংস্র জন্তু জানোয়ার নেই, তাহলে এমন অবস্থা হলো কিভাবে? যাই হোক, কাশেম মিয়ার দাফন করা হয়। সেদিন রাত থেকে কালু মিয়ার সাথে সমস্যা শুরু হয়। কালু মিয়া রাতে ঘুমিয়েছিল। সাথে কালু মিয়ার স্ত্রী আর ছোট ছেলে রহিম ছিল। ঘুমের মধ্যে কালু মিয়া দেখতে পায় একটা ভয়ানক হিংস্র জন্তু তার সামনে দাঁড়িয়ে আছে। জন্তুটা দেখতে কিছুটা হাতির মতো বিশাল বড় দেহ আর বড় বড় পা। হাতির মতো বড় বড় 2টা দাঁতও আছে, কিন্তু মুখটা অন্যরকম। চোখ 2টা জ্বলন্ত আগুনের মতো। সেই জন্তুটা ভীষণ রেগে কালু মিয়ার দিকে ছুটে আসছে। ভয়ে কালু মিয়ার ঘুমটা ভেঙে যায়। চিৎকার দিয়ে কালু মিয়া উঠে বসে পড়ে। কালু মিয়ার চিৎকার শুনে তার স্ত্রী উঠে যায়। কালু মিয়াকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। কালু মিয়া তখন তার স্ত্রীকে জানায় সে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। সেই রাতটা পার হয়ে যায়। বিকেল বেলায় ঘটে একটা মর্মান্তিক ঘটনা। কালু মিয়ার ছোট ছেলে রহিমকে খুঁজে পাওয়া যায় না। অনেক সময় খোঁজাখুঁজি করা হয়, কিন্তু কোথাও রহিমের দেখা মেলে না। কালু মিয়ার স্ত্রী কান্নাকাটি শুরু করে। কালু মিয়ার বাড়ি থেকে কিছুটা দূরে একটা পুকুর আছে। সেই পুকুরে একজন একটা বাচ্চার লাশ দেখতে পায়। তখন সেখানে গিয়ে দেখা যায় রহিমের লাশ পানের ওপর ভাসছে। কালু মিয়ার পরিবার তো পাগলের মতো হয়ে যায়। রহিম ওই পুকুরে কিভাবে গেল,
কেউই তা বুঝতে পারে না, কারণ ওই পুকুরের আশেপাশে সবসময় মানুষজন থাকে। গ্রামের মানুষ অনেক কষ্ট পায় রহিমের মৃত্যুতে। এরপর রহিমকেও দাফন করা হয়। কালু মিয়ার মনে তখন আবারও পাপ বোধ শুরু হয়। সে ভাবে হয়তো এইসব তার পাপের শাস্তি। কালু মিয়া পাগলের মতো হয়ে যায়, কিন্তু কালু মিয়ার জন্য আরো ভয়ঙ্কর কিছু, যন্ত্রণাদায়ক কিছু অপেক্ষা করেছিল। রাতের বেলায় কালু মিয়ার ৩ মেয়ে একসাথে ছিল। গভীর রাতে কালু মিয়ার বড় মেয়ে আয়শা চিৎকার করে ওঠে। আয়শার ঘরে গিয়ে দেখা যায় ভয়ানক এক দৃশ্য। আয়শার নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। রক্তে আয়শার শরীর সহ বিছানা ভিজে লাল হয়ে গেছে। কালু মিয়ার বাকি ২ মেয়ে ভয়ে দূরে সরে যায়। কালু মিয়ার সামনেই আয়শা অল্প সময়ের মধ্যেই রক্ত বমি করতে করতে মারা যায়। আয়শার মৃত্যুতে কালু মিয়ার স্ত্রী চিৎকার করে ওঠে। আশেপাশের বাড়ির মানুষজনও চলে আসে। সবাই দেখে আয়শার নিথর দেহ বিছানায় পড়ে আছে। আয়শার শরীর সহ বিছানা লাল হয়ে আছে। সেখানে থাকা সবাই আয়শার এমন মৃত্যু দেখে ভয় পায়। কালু মিয়া নির্বাক হয়ে তাকিয়ে থাকে, শোকে যেন পাথর হয়ে যায়। আয়শার দাফন করা হয় পরদিন সকালে। সেই গ্রামের ইমাম সাহেব ছিলেন একজন আল্লাহওয়ালা মানুষ। তিনি অনেক পরহেজগার ছিলেন। জানা যায় তার কাছে নাকি অনেক শক্তিশালী জিন আসতো এলেম নেওয়ার জন্য। সেই ইমাম সাহেব আয়শার জানাজা পড়ান। ইমাম সাহেব কালু মিয়ার বাড়িতে আসেন, কিন্তু বাড়ির ভেতর ঢুকতে গিয়ে ইমাম সাহেব দাঁড়িয়ে যায়। ইমাম সাহেব তখন কালু মিয়াকে ডাক দেয়। কালু মিয়া ইমাম সাহেবের কাছে আসে। ইমাম সাহেব কালু মিয়াকে সান্ত্বনা দেয়। ইমাম সাহেব কালু মিয়াকে ঈশার নামাজের পর মসজিদে দেখা করতে বলে। ইমাম সাহেবের কথা মতো কালু মিয়া ঈশার নামাজের সময় মসজিদে যায় আর দেখা করে। নামাজ শেষে সব মুসল্লিগণ চলে গেলে ইমাম সাহেব কালু মিয়াকে সাথে নিয়ে মসজিদের এক কোণায় বসে। ইমাম সাহেব কালু মিয়াকে বলে, আপনার মেয়ের মৃত্যুটা আমার কাছে স্বাভাবিক লাগেনি। আর আমি যখন আপনার বাড়িতে গেলাম তখন আপনার বাড়িতে একটা খারাপ কিছুর উপস্থিতি বুঝতে পেরেছি। তাই আমি আপনার বাড়িতে ঢুকিনি। আমার বিশ্বাস নিশ্চয়ই এমন কিছু হয়েছে যার জন্য আপনার মেয়ের এমন মৃত্যু ঘটেছে। আপনি কি এমন কোনো কাজ করেছেন যার জন্য এসব হতে পারে? যদি কিছু করে থাকেন তাহলে আমাকে বলুন, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আপনি সহ আপনার পুরো পরিবার মৃত্যু ঝুঁকিতে আছেন। ইমাম সাহেবের কথা শুনে কালু মিয়া কান্না করে দেয়। তারপর ইমাম সাহেবকে তার সমস্ত পাপের কথা বলে। শেষবার তারা যেই কবর খুঁড়েছিল সেটাও বলে। কাশিম মিয়ার মৃত্যুর কথাও ইমাম সাহেব জানত। সব কথা শুনে ইমাম সাহেব বুঝতে পারে নিশ্চয়ই কোনো একটা বড় সমস্যা হয়েছে। কাশিম মিয়া কালু মিয়ার ছেলে আর মেয়ে মারা যাওয়ার পিছনে বড় ধরনের কোনো একটা কারণ নিশ্চয়ই আছে। কালু মিয়ার কথা শুনে ইমাম সাহেব বলে, আপনারা কত বড় পাপ করেছেন জানেন? মানুষ হয়ে এমন কাজ আপনারা করতে পারলেন। মৃত্যুর পরও মানুষ আপনাদের থেকে রেহাই পায় না। আল্লাহ মাফ করুন। আপনি এখনই আল্লাহর কাছে তওবা করুন। আমি দেখছি কি করা যায়। আর জীবনে কখনো এইসব কাজ করবেন না। যা পাপ করেছেন তার জন্য অনুতপ্ত হন আর আল্লাহর দরবারে মাপ চান। কালু মিয়া নিশ্চুপ হয়ে থাকে। ইমাম সাহেব কালু মিয়াকে বাড়িতে পাঠিয়ে দেন। পরদিন সকালে ইমাম সাহেব কালু মিয়ার বাড়িতে যায়। তারপর কালু মিয়াকে একটা ভয়ানক কথা বলে। কথাগুলো আমি ইমাম সাহেবের ভাষায় বলছি। আপনি কত বড় বিপদ থেকে বেঁচে গেলেন সেটা আপনি জানেন না। আল্লাহ যদি আমাকে আপনার বাড়িতে না পাঠাতো তাহলে হয়তো আজকে আপনার পরিবারে আরো একজনের মৃত্যুবরণ করতে হতো। আপনারা শেষ যেই কবরটা খুঁড়েছিলেন সেটা ছিল একটা আত্মহত্যা করা মেয়ের কবর। একটা কবিরাজ কালো জাদুর কিছু জিনিস সেই কবরে রেখে যায়। ওই তাবিজের সাথে একটা ভয়ানক হিংস্র জিনকে চালান করে। আপনারা কাফনের কাপড় তুলে তাবিজটা খুলে ফেলায় কালো জাদু কেটে যায়। কিন্তু তাবিজের সাথে চালান করা জিনটা ভীষণ রেগে যায় এতে, কারণ ওই কাজটা যদি জিন সম্পূর্ণ করতে পারত তাহলে তার শক্তি আরো বেড়ে যেত। তাই সে রেগে গিয়ে আগে কাশিম মিয়াকে হত্যা করে, তারপর আপনার ছেলে আর মেয়েকে হত্যা করে।
আমি সেই জিনটাকে বন্দি করতে সক্ষম হয়েছি। আর আপনাদের এখন আর ভয় নেই। তবে আপনি আর কখনোই এইসব কাজ করবেন না। আল্লাহর কাছে আপনার পাপের জন্য ক্ষমা চান। ইমাম সাহেবের কথা শুনে কালু মিয়া নির্বাক হয়ে তাকিয়ে থাকে। তার পাপের শাস্তি তার ছেলে মেয়ে পেল। তারপরে জানা যায় কালু মিয়া নাকি পাগল হয়ে গিয়েছিল। কালু মিয়া নিজেই বলে বেড়াতো তার ছেলে মেয়ে তার জন্য মারা গেছে। সে মানুষের কাছে বলতো তার সেই সব পাপের কথা। এমনভাবেই ঘটনাটা সবাই জানতে পারে। খুবই ভয়ানক আর মর্মান্তিক ঘটনা ছিল। পাপ করলে তার শাস্তি পেতেই হবে। ইহকালে বেঁচে গেলেও পরকালে ঠিক তার হিসাব দিতে হবে। তবে এই ঘটনায় কাশেম মিয়ার পরিবারের কোনো ক্ষতি হলো না কেন এটা জানা যায় না। ইমরান ভাই, এটাই ছিল আজকের ঘটনা। ঘটনাটা শেয়ার করলে অনেক বেশি খুশি হব। প্রবাস জীবনে কাজের ফাঁকে ফাঁকে ঘটনাটা লিখেছি। ঠিকমতো গুছিয়ে লিখতে পারিনি। আমার জানা আরো বেশ কিছু ঘটনা আছে। আমি সময় করে লিখে পাঠাবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক। ভূতারটা অনেক দূরে এগিয়ে যাক। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাকিব হাসান ভাই, এত দুর্দান্ত ভয়ঙ্কর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি বলতে আসলে মানুষের এইরকম কাজকর্মগুলো কিন্তু আমরা বিভিন্ন ঘটনায় শুনে থাকি। সেই সাথে আমি বলব, আপনারা যে বা যারা এইসব পেশার সাথে যুক্ত আছেন, আপনারা দয়া করে আল্লাহর রাস্তে এই রাস্তা থেকে ফিরে আসুন। কেননা এই কাজ আপনাকে কখনোই শান্তি দিবে না। এর জন্য আপনার ইহকাল পরকাল দুইটাই কিন্তু নষ্ট হবে। সেই সাথে কিরকম পরিণতি হয় সেটা তো অবশ্যই আমাদের এই ঘটনা থেকে জানতে পারলেন। ওভারঅল এই ঘটনাটা কিন্তু বেশ ইউনিক ছিল আর অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ রাকিব হাসান ভাই এত সুন্দরভাবে ঘটনাটি লিখে পাঠানোর জন্য। আপনার কাছে এরকম আরো ঘটনা থাকলে কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন ভাই। আপনার পরবর্তী ঘটনার অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। শুধু রাকিব ভাই না, তাসলিমা জাহান আপু, সব মিলে টোটাল এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এই ছিল আজকের আয়োজন। সব মিলে আশা করি আপনাদের রাতটা বেশ ভালোই কেটেছে। এখন বা পরবর্তীতে যারা এই ঘটনাগুলো শুনবেন তাদের সবাইকে বলবো, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এর ফলে আমাদের যেমন ভোতারটা পরিবারটাও বড় হবে, সেই সাথে আমাদের পরবর্তী সকল আপডেটের নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো ওয়ান্স এগেইন ধন্যবাদ তাসলিমা জাহান আপু, ধন্যবাদ রাকিব ভাই। সেই সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের ঘটনাগুলো শুনলেন। আপনাদের সবাইকে বলবো আপনারা বেশি বেশি আমাদের ঘটনাগুলো শেয়ার করে দেবেন এবং অন্যদেরকেও এই ঘটনাগুলোর আনন্দ উপভোগ করার সুযোগ করে দেবেন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন আমিও এই মুহূর্তে অনেকটা অসুস্থ। আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসতে পারি পুরোদমে। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবসময় যেন সুস্থ থাকেন এবং সুস্থভাবে আমাদের ঘটনাগুলো যেন শুনতে পারেন। আল্লাহ পাক যেন আপনাদেরকে সেই তৌফিক দান করেন। তাহলে আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনার মাধ্যমে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।